নেক্সট স্লাইডে যাও, গলব্লাডার এন্ড বাইল ডাক্ট। নেক্সট স্লাইড, নেক্সট স্লাইড। আমি বলেছিলাম তোমাদেরকে মেজর ডিউরেনাল ইম্পর্টেন্ট অ্যানাটমি, ক্যালস ট্রায়াঙ্গেল, এটা জিজ্ঞেস করবে, এটা নিজেকে জানতে হবে, স্টুডেন্ট হিসেবে পাস করতে গেলেও জানতে হবে, সার্জন হতে গেলেও জানতে হবে। ক্যালস ট্রায়াঙ্গেল, ক্যালস ট্রায়াঙ্গেলের বাউন্ডারি শর্ট নোটেও আসতে পারে, ভাইভাতে জিজ্ঞেস করে। নেক্সট কোশ্চেন, নেক্সট স্লাইড, নেক্সট। বাইলের কম্পোজিশন, এটা ফিজিওলজিতে পড়েছো। নেক্সট স্লাইড। এটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এটাও ফিজিওলজিতে পড়েছো। 95% bile salt are reabsorbed in the terminal ileum. This is called enterohepatic circulation. এই সার্কুলেশনের মাধ্যমে বাইল সল্ট মেনটেন হয়, আমাদের শরীরে বাইল সল্ট পুল, যেটা বাইল সল্ট রিজার্ভটা মেনটেন হয়। যদি এটা বাইপাস করা হয়, আমাদের অনেক অপারেশন বাইপাস করতে হয়, আইলিয়ামের সাথে ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস করলাম, তখন এটা বাইপাস হয়ে গেলে এই বাইল সল্টটা, যেটা 95% বাইল সল্ট রিঅ্যাবজর্ব হতো, এটা লস হয়ে যায়। বাইল সল্ট লস হয়ে গেলে কোলেস্ট্রল ফরমেশনের চান্স বেশি। নেক্সট স্লাইড, নেক্সট। আগের যে বিলিরুবিন মেটাবলিজমটা, এটা এখানে বই নাই তোমাদেরকে। কোলেস্ট্রনের টাইপ আছে কোলেস্টেরল স্টোন, পিগমেন্ট স্টোন, মিক্সড স্টোন। স্টোনটা মোস্ট কমন। এটার এটিওলজি কি, কোলেস্টেরল স্টোনের এটিওলজি কি, কেন হয়, মেটাবলিক ফ্যাক্টরটা কি, একটা লাইনই জানতে চাবে। সুপার স্যাচুরেশন অফ বাইল উইথ কোলেস্টেরল, সুপার স্যাচুরেশন অফ বাইল উইথ কোলেস্টেরল। আর প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো নিচে দেওয়া আছে, ওবেসিটি, হাই ক্যালোরি ইনটেক, ইনক্রিজড এজ, ফিমেল সেক্স, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এগুলোর কারণে গলস্টোন ফরমেশনের চান্স বেশি। নেক্সট স্লাইড। ব্ল্যাক পিগমেন্টেশন কেন, ব্ল্যাক পিগমেন্ট জমা হয়, এটা ব্ল্যাক হয়, এবং ব্লাড ডিসঅর্ডারে এটা বেশি পাওয়া যায়। দেখো নিচে লেখা, পরে আমরা পাবো ফাউন্ড ইন হিমোলাইটিক ডিজিজ, হিমোলাইটিক ডিজিজে ব্ল্যাক পিগমেন্ট স্টোন মোর কমন। আর এটা ইরেগুলার, এটা হচ্ছে ইরেগুলার। নেক্সট স্লাইড। আগেটা ছিল ব্ল্যাক পিগমেন্ট স্টোন, এটা হচ্ছে ব্রাউন পিগমেন্ট স্টোন। এটা বাইল ডাক্টের উইদিন দ্য বাইল ডাক্ট, ইজ ফর্মড উইদিন দ্য বাইল ডাক্ট। এন্ড এটা কজ একটা লাইন জানতে হবে যে ইনফেকশন, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন। এতক্ষণ আমরা কিন্তু বলে ফেলেছি যে ব্ল্যাক পিগমেন্ট স্টোনের কজ কি, কোলেস্টেরল স্টোনের কজ কি, সবগুলো মিলেই ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ গলস্টোন ফরমেশন। এটা তোমাদের বেলিয়ান ল্যাবে ছক করে দেওয়া আছে। নেক্সট স্লাইড। এটা তোমরা যদি পড়ে থাকো মনে আছে যে এটি ইম্পর্টেন্ট বিষয়, কমপ্লিকেশন অফ গলস্টোন। কমপ্লিকেশন অফ গলস্টোন বললে 2 নম্বর থেকে শুরু হবে, আর ইফেক্ট বললে 1 নম্বর থেকে শুরু হবে। উইদিন দ্য গল ব্লাডার, গল ব্লাডারের ভিতরে গলস্টোন কি কি করে, কিছুই করে না। এভাবে দিনের পর দিন, বছরের পর বছর গলস্টোন থাকতে পারে, কোনো সিমটম নেই, এটাই অ্যাসিম্পটোমেটিক গলস্টোন, মোর দেন 80% পপুলেশন। আর পেশেন্ট পেইন ফিল করে, biliary colic, এটা ক্রাইটেরিয়া আছে, আমরা একটু পরে দেখব। একুট কোলিসিস্টাইটিস, ক্রনিক কোলিসিস্টাইটিস, এটা আলাদা জিনিস। biliary colic আলাদা পয়েন্ট, একুট কোলিসিস্টাইটিস আলাদা পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। কোলিসিস্টাইটিস ছাড়াও biliary colic হতে পারে, আবার একুট কোলিসিস্টাইটিস যখন হবে তখনও biliary colic থাকতে পারে, আবার অবস্ট্রাকটিভ জন্ডিস যখন হবে তখনও biliary colic থাকতে পারে। কোলিক মানে কোলিকি পেইন, স্পাজমোটিক পেইন রিলেটেড টু দা biliary channels, এটা ক্রাইটেরিয়াটা আমরা একটু পরে দেখব। আর আদার্স কমপ্লিকেশনস, এম্পায়ামা গলব্লাডার, মিউকোসিল অফ গলব্লাডার, গ্যাংগ্রিন এন্ড পারফোরেশন অফ গলব্লাডার। নেক্সট স্লাইড। আগেরটা আমরা পড়লাম উইদিন দ্য গলব্লাডার, হচ্ছে ইন দ্য কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট biliary obstruction,
অবস্ট্রাকশন হলে অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। এখানে অবস্ট্রাকটিভ জন্ডিসটা ইন্টারমিডিয়েট জন্ডিস। তাহলে অন্যান্য আরো কোন রকম জন্ডিস আছে। জন্ডিসের ক্লাসিফিকেশন যখন পড়বা, তোমাদেরকে আমি অবস্ট্রাকটিভ জন্ডিস পড়াইছিলাম প্রথম দিকে না? তো জয় স্যার পড়াইছে। ইন্টারমিডিয়েট জন্ডিস, একুট কোলাঞ্জাইটিস, biliary obstruction একটা কমপ্লিকেশন, একুট কোলাঞ্জাইটিস। একুট কোলাঞ্জাইটিস এর ফিচার্স কি? 4 কোর্স ট্রায়াড। চার কোর্স ট্রায়াড। ট্রায়াড কেন বলা হলো? এখানে তিনটা প্যাথোলজি, তিনটা ফিচার্স: কোলিকি পেইন, ইন্টারমিডিয়েট জন্ডিস, ফিভার উইথ চিলস এন্ড রাইগর। একুট প্যানক্রিয়াটাইটিস, স্টোন ইফ অবস্ট্রাক্ট দ্য কমন চ্যানেল, কমন বাইল ডাক্ট এবং মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট যেখানে ইউনাইট হয়, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে ওপেন করে তার আগ পর্যন্ত যে কমন চ্যানেলটা আছে বা এপুলো ভাটার, এখানেও যদি অবস্ট্রাকশন করে তখন একুট প্যানক্রিয়াটাইটিস নিয়ে প্রেরণ করে। আমাদের ওয়ার্ডে মাঝে মাঝে এরকম পেশেন্ট আসে। ইন দ্য ইন্টেস্টাইনে যদি গলস্টোন যায়, কিভাবে যাবে এটা জানতে হবে। ইন্টেস্টাইনের অবস্ট্রাকশন করতে পারে। ইন্টেস্টাইনে গলস্টোন কিভাবে যাবে? কোলেসিস্টোডিউডেনাল ফিস্টুলা, কোলেসিস্টোডিউডেনাল ফিস্টুলা, এটা মনে রাখতে হবে। কোলেসিস্টোডিউডেনাল ফিস্টুলা যদি হয় তখন ইন্টেস্টাইনে যে গেলে সেই স্টোন ইন্টেস্টাইন অবস্ট্রাকশন করতে পারে। টার্মিনাল আইলিয়াম, আইলিয়াম থেকে 60 সেন্টিমিটার দূরে। নেক্সট স্লাইড। কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে biliary colic। এই biliary colic এর ফিচার্সটা কি? এটা ইম্পর্টেন্ট। সাডেন সিভিয়ার কোলিক আপার অ্যাবডোমিনাল পেইন। এতটুকু পড়ো, সাডেন সিভিয়ার কোলিক আপার অ্যাবডোমিনাল পেইন। Pain lasts for few minutes to several hours. Pain may be usually precipitated by meal. Pain may be radiated to back or chest. এই পর্যন্ত হলো ক্লিনিক্যাল ফিচার্স অফ biliary colic। আর লাস্ট লাইন যে এটা কি হতে পারে biliary colic এর পেইনটা, স্পন্টেনিয়াস রেজুলেশন, নিজে নিজে ভালো হয়ে গেল, অথবা একুট কোলেসিস্টাইটিস দিকে সে অ্যাগ্রাভেট করলো, একুট কোলেসিস্টাইটিস ডেভেলপ করলো। তাহলে biliary colic, sudden severe colic upper abdominal pain with ebbs and flows দরকার নাই, pain lasts for few minutes to several hours, pain may be precipitated by meal, pain may radiate to back or chest, spontaneous resolution or acute cholecystitis. Next slide. Acute cholecystitis, স্টোন, গলস্টোনটা যদি ইনফেকশন হয় সিস্টিক ডাক্টে or হার্টম্যান পাউচে এবং সেটা রেজুলেশন হলো না, যখন ইনফেকশন হয় তখন biliary colic হয়। আর যখন সেখানে ফেলস টু স্লিপ, ওখানে আটকে থাকে, তখন ইনফ্লামেশন শুরু হয়, একুট কোলেসিস্টাইটিস ডেভেলপ করে। এই যে পেইনটা, পেইন তো থাকবেই, কোলিকি পেইন, সেই পেইনটা রাইট হাইপোকন্ড্রিয়াকে অপিকিস্টিক রিজন যেটা আপার অ্যাবডোমিনাল পেইন বলছিলাম সেখানেই থাকবে। পেইন মে বি কোলিকি বাট ভেরি অফেন কনস্ট্যান্ট পেইন, কনস্ট্যান্ট পেইন হতে পারে, কোলিকি পেইন হতে পারে, কনস্ট্যান্ট পেইন হতে পারে। পেইন ইজ অ্যাগ্রাভেটেড বাই মিল, একটু আগে আমরা বলেছি পেইন ইজ অ্যাগ্রাভেটেড বাই মিল, স্পেশালি ফ্যাটি মিল। Pain is not relieved by anti-ulcerant. Pain may be radiated to back courses, একই রকম পেইনের ক্রাইটেরিয়াটা, তবে এখানে কনস্ট্যান্ট হতে পারে। আর হিস্ট্রি থাকতে পারে রিপিটেড এপিসোড অফ biliary colic may be present. Next slide. খুব ইম্পর্টেন্ট টার্ম, flatulent dyspepsia. Patient may present with nausea, vomiting, fever. সাইনটা কি পাবো? পেশেন্টকে দেখে টক্সিক ফেস, চেহারাটা এরকম যে তাকে থেকে কোনো একটা ইনফ্ল্যামেটরি জেনারেলাইজড ইনফ্ল্যামেশন আছে এরকম, এটা দেখতে দেখতে অভ্যস্ত হলে আমরা শিখতে পারবো। অনলাইন ক্লাসে সম্ভব না, তবে তোমরা টক্সিক ফেস সার্চ দিয়ে দেখতে পারো। পাইরেক্সিয়া মানে ফিভার, টেন্ডারনেস ইন রাইট ইলিয়াক ফোসা, মার্ফিস সাইন পজিটিভ, ভেরি ইম্পর্টেন্ট। মার্ফিস সাইন তোমাদেরকে এটা পড়তে হবে, এবং লং কেসে কিন্তু যে কোনো যার যে কেসই পড়ুক না কেন মার্ফিস সাইন বলতে পারে যে মার্ফিস সাইন দেখ।
মারফি সাইন আমরা কিভাবে দেখি, দেখাও। মারফি সাইন পজিটিভ, তাহলে মারফি সাইনটা কিভাবে দেখা যায় সেটা দেখতে হবে। তোমাদের ওয়ার্ডের ক্লাস তো হচ্ছেই না। রাইট হাইপোকন্ড্রিয়াক লাম্প পেশেন্ট মে প্রেজেন্ট উইথ রাইট হাইপোকন্ড্রিয়াক লাম্প, ডিলেড প্রেজেন্ট, যদি পেশেন্ট 2 দিন পরে আসে, 3 দিন পরে আসে, তাহলে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ রাইট হাইপোকন্ড্রিয়াক লাম্প। রাইট হাইপোকন্ড্রিয়াক লাম্প পেলে তার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ডিডি গুলো আমাদেরকে জানতে হবে। এম্পাইমা গল ব্লাডার, কার্সিনোমা গল ব্লাডার, লোকালাইজড অ্যাবসেস অথবা ওমেন্টাল ফ্লেগমন, মানে ওই যে একুট কোলেসিস্টাইটিস যে ইনফ্লামেশন হয়েছে, গ্রেটার ওমেন্টাম এসে এখানে লেগে থাকতে পারে প্রোটেকশনের জন্য। কারণ সবকিছু মিলে একটা লাম্পের মতো লাগে। অ্যাপেন্ডিসাইটিসেও অ্যাপেন্ডিকুলার লাম্প হয়। Recording in progress. বলতে পারবো বাই ডেফিনেশন। মারফিস সাইনটা দেখতে হবে, এটা নোট করে রাখো যে মারফিস সাইন শিখতে হবে। এটা পেশেন্ট এক্সামিন করব, কিভাবে কোথায় হাত রাখবো, সেখানে পেশেন্টকে জোরে নিঃশ্বাস নিতে বলবো, লম্বা করে নিতে নিতে পেশেন্ট আর নিঃশ্বাস নিতে পারবে না, ব্রেথ হোল্ড করবে পেইনের জন্য। রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে আমার যে ফিঙ্গার থাকবে, সেই ফিঙ্গারের প্রেস যখন করব, যখন ইন্সপিরেশন নিবে, শ্বাস নিবে, তখন ডায়াফ্রাম ডাউনওয়ার্ড গল ব্লাডার ফান্ডাসটা আমার যেখানে হাতে প্রেস করব, সেখানে চাপ পড়ে তার ব্যথাটা হঠাৎ বেড়ে যাবে। হঠাৎ ব্যথা বেড়ে গেলে সে নিঃশ্বাসটা বন্ধ করে দেবে। এই যে ব্রেথ হোল্ড করলো, তখন এটাই হচ্ছে মারফিস সাইন। পেইনের জন্য যে ব্রেথ হোল্ড করলো, এটা হলো মারফিস সাইন। নেক্সট স্লাইড। কমপ্লিকেশন কি? একুট কোলেসিস্টাইটিস যে হয়ে গেল, তার কি হতে পারে? এক রেজলিউশন হতে পারে, আর কমপ্লিকেশন কি হতে পারে? এম্পাইমা গল ব্লাডার। এম্পাইমা গল ব্লাডার ভালো করে পড়তে হবে, শর্ট নোট থাকতে পারে। গ্যাংগ্রিন কাদের বেশি হয়? এল্ডারলি পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, আর যার অলরেডি এম্পাইমা গল ব্লাডার হয়ে আছে। পারফোরেশনও এই এম্পাইমা গল ব্লাডার হলে হতে পারে, ডায়াবেটিক পেশেন্টের হতে পারে। পারফোরেশন সাধারণত কোথায় হয়? গল ব্লাডারের যে পার্টস গুলো আমরা দেখি, ফান্ডাসে বেশি হয়। পারফোরেশন হলে কি হবে? অ্যাবসেস হবে, লোকালাইজ পেরিটোনাইটিস হবে, জেনারেলাইজ পেরিটোনাইটিস হতে পারে। অথবা আমরা যে আগে বলেছি ইন্টেস্টাইনে গলস্টোন যাবে, কিভাবে যাবে? কোলেসিস্টো এন্টেরিক ফিস্টুলা বা কোলেসিস্টো ডিউডেনাল ফিস্টুলা, এটার মাধ্যমে পারফোরেশন হয়ে এই ইন্টেস্টাইনে যে যদি সে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করে, তার নাম গলস্টোন আইলিয়াস। গলস্টোন আইলিয়াস। নেক্সট স্লাইড। একটা পেশেন্টের একুট কোলেসিস্টাইটিস আমি বলে ফেললাম একবারেই, এখানে শেষ নাও হতে পারে, তার একুট কোলেসিস্টাইটিস নাও থাকতে পারে। আর কি কি হতে পারে একুট কোলেসিস্টাইটিস ছাড়া? আর কি কি হতে পারে? যে কোনো জায়গায় আমাদের পেইন থাকলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো মাথায় রাখতে হবে। যে কোনো জায়গায় একটা লাম্প হলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো মাথায় রাখতে হবে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আমরা এক্সামিন করব, তারপরে প্রয়োজনে ইনভেস্টিগেশন করে সেগুলোকে রুল আউট করব। হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ একুট কোলেসিস্টাইটিস? অথবা তোমরা বলতে পারো হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ আপার অ্যাবডোমিনাল পেইন? পেপটিক আলসার ডিজিজ, পেপটিক আলসার পারফোরেশন, একুট প্যানক্রিয়াটাইটিস, একুট অ্যাপেন্ডিসাইটিস। এটা রেয়ারলি, এটা হাই আপ হলে হয়, সাধারণত এটা হয় না। এই প্রথম তিনটা ইম্পর্টেন্ট। তুমি যদি বলো, আমরা যদি জিজ্ঞেস করি তোমাদেরকে আপার অ্যাবডোমিনাল পেইনের, একুট অ্যাবডোমিনাল পেইনের 4টা কজ বলো, তাহলে 1 নম্বরে তোমরা যদি বলো একুট কোলেসিস্টাইটিস, 2 নম্বরে বললে একুট প্যানক্রিয়াটাইটিস, তারপরে বলতে একুট পেপটিক আলসার ডিজিজ, এক্সাজারবেশন অফ পেপটিক। একুট পেপটিক আলসার ডিজিজ হয় না শব্দটা, এক্সাজারবেশন অফ পেপটিক আলসার ডিজিজ।
আর পারফোরেশনটাকে আমরা এখানে বলেছি পেপটিক আলসার পারফোরেশন। আর পরের পয়েন্টগুলো আমরা ডিডিতে রাখবো, তবে লেস ইম্পর্টেন্ট। রাইট সাইডেড একুট পাইলোনেফ্রাইটিস পেন নিয়ে আসতে পারে, মাথায় রাখতে হবে। রাইট সাইডেড ইউরিটারি কোলিক, বেজাল নিউমোনিয়া, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এগুলো মাথায়। নেক্সট স্লাইড। এখন আমরা কিভাবে ডায়াগনোসিস কনফার্ম করব যে না এটা একুট কোলিসিস্টাইটিস, একুট প্যানক্রিয়াটাইটিস না, এটা একুট অ্যাপেন্ডিসাইটিস না, এটা পেপটিক আলসার ডিজিজ না। আমরা প্রথমে বলেছি যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স এর মধ্যে বলেছিলাম 3টা পয়েন্ট, যে কন্টিনিউড পেইন মোর দেন 8 আওয়ার্স, ফিভার এবং লিউকোসাইটোসিস। আমরা যদি ইনভেস্টিগেশনে কমপ্লিট ব্লাড কাউন্ট করি, সেখানে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস দেখি, আর তার আগে হিস্ট্রিতে যদি তার ফিভার থাকে এবং পেইন থাকে, তাহলে আমরা বলতে পারবো আপনার একুট কোলিসিস্টাইটিস হয়েছে। তারপরও আমরা কিছু ইনভেস্টিগেশন করব। পেশেন্টের লিভার ফাংশন টেস্ট করি, মডারেটলি এলিভেটেড থাকতে পারে। এই লিভার ফাংশন টেস্ট করে আমরা সিরাম লেভেল রেস্ট কিনা সেটা দেখতে পারি। প্যাথোলজি আছে, একুট কোলিসিস্টাইটিস একটা পেশেন্টের গলস্টোন আছে। আল্ট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন স্টোন ইন দা, এবং অন্য কোথাও গলস্টোন নাই, সিবিডি তে নাই, সিবিডি ডাইলেটেড না, লিভারে নাই, অন্যান্য লিভারের প্যাথোলজি আমাদের, তখন আমরা কনফার্ম, আমাদের আর পরবর্তী ইনভেস্টিগেশন ডায়াগনোসিসের জন্য প্রয়োজন নাই। ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন আমরা এটা আল্ট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ারি, পুরো শব্দটা বলতে হবে, আল্ট্রাসোনোগ্রাম অফ অ্যাবডোমেন বললে হবে না, আল্ট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস বলতে হবে। পজিটিভ সনোগ্রাফিক মারফিস সাইন, এটা তোমরা না পড়লেও চলবে। ওই যে আল্ট্রাসোনোগ্রাম করবো যখন, আল্ট্রাসোনোগ্রামে যে যন্ত্রটা দিয়ে আমরা দেখি প্রব, ওটা চাপ দিলে ব্যথা হবে, এটাকে আমরা বলছি পজিটিভ সনোগ্রাফিক মারফিস সাইন। আল্ট্রাসোনোগ্রাম বলে দিবে গলব্লাডার ওয়াল থিকেন্ড, গলব্লাডার পেরিকোলোজিস্টিক ফ্লুইড, নাম্বার অফ গলস্টোন, সাইজ অফ গলস্টোন, এক্সট্রা হেপাটিক এন্ড ইন্ট্রাহেপাটিক biliary tree dilatation, কন্ডিশন অফ লিভার। এই আল্ট্রাসোনোগ্রাম অনেক ইনফরমেশন দিবে, শুধু গলস্টোন দেখবো না আমরা, আল্ট্রাসোনোগ্রাম অনেক ইনফরমেশন দেবে, সবগুলো ইনফরমেশনই আমরা আল্ট্রাসোনোগ্রামে পাবো। তাহলে দেখো ইনভেস্টিগেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট, সিবিসি, লিভার ফাংশন টেস্ট, আল্ট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস, এটা মাথায় রাখবে। গতদিন আমরা কতটুকু পড়াইছিলাম এই পর্যন্ত? না স্যার, অ্যাকিউট কোলিসিস্টাইটিস পর্যন্ত পড়ানো হয়েছিল। ইনভেস্টিগেশন আসেনি? না স্যার। আচ্ছা, নেক্সট স্লাইড। হিডা স্ক্যান, এটা ইম্পর্টেন্ট না, রিটেনের জন্য শুধু, মুখেও কখনোই বলবে না, ভাইভাতেও না, কখনো না। প্লেন এক্স-রে অ্যাবডোমেন, এটাও আমার একুট কোলিসিস্টাইটিস ডায়াগনোসিসের জন্য নয়, পারফোরেশন এক্সক্লুড করতে পারি, আর কিছু কিছু ইম্পর্টেন্ট ফাইন্ডিং পাইতে পারি। দেখো নিচে দেখা আছে এক্সক্লুড, কি এক্সক্লুড করে এক্স-রেটা? নিউমোপেরিটোনিয়াম এক্সক্লুড করে। নিউমোপেরিটোনিয়াম কি জিনিস? ফ্রি এয়ার, ফ্রি গ্যাস ইন দা পেরিটোনিয়াল ক্যাভিটি, এটা হচ্ছে নিউমোপেরিটোনিয়াম। পারফোরেশন হলে আমরা নিউমোপেরিটোনিয়াম পাই। তাহলে আমার যদি দেখি যে নিউমোপেরিটোনিয়াম নাই, তাহলে আমরা পারফোরেশনটাকে এক্সক্লুড করতে পারি। আর যে কিছু স্টোনের কথা বলেছি, ইউরিটারিক ক্যালকুলাই, রেনাল ক্যালকুলাই, প্যানক্রিয়াটিক ক্যালকুলাই, এই জিনিসগুলো এক্সক্লুড করতে পারবো। এই জন্য আমাদের এক্স-রেটা আমরা করি, এক্সক্লুড করার জন্য, নট ডায়াগনোসিস করার জন্য। নিচে লেখা আছে দেখো, এটা দেখা যাচ্ছে স্ক্রিনের একটা অংশ। ইফ আল্ট্রাসোনোগ্রাম কনফার্মস গলস্টোন ডিজিজ, নো নিড টু ডু হিডা স্ক্যান। ওই যে 4 নম্বর যে হিডা স্ক্যান, মোস্ট অ্যাকুরেট টেস্ট আমরা বলেছি, এটা বিদেশে করে, অ্যাভেলেবেল, আমাদের দেশে হয় না। নেক্সট স্লাইড। আমাদের ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হয়ে গেছে, এখন কিছু কথাবার্তা, যে বুঝতে ভুল হলে কি হবে, আমাদের সন্দেহ থাকলে কি হবে। পেশেন্টের জন্ডিস আছে, আমি ভাবতেছি পেশেন্টের গলস্টোন, জন্ডিস আছে, তখন কি করব? ইআরসিপি কেন করব? আসতেছি আমরা। যদি দেখা যায় যে আমাদের সন্দেহ হচ্ছে, আল্ট্রাসোনোগ্রাম যে গলস্টোন বলতেছে অথবা বলতে পারছে না, আবার লাম্প বলতেছে, সমস্যা মনে হচ্ছে আমার কাছে, তখন সিটি স্ক্যান করব।
সিটি স্ক্যান করলে আমার যে অন্যান্য প্যাথোলজি গুলো আমরা এক্সক্লুড করতে পারবো। তাহলে যদি পেশেন্টের জন্ডিস থাকে ইআরসিপি, ইআরসিপি করার সুবিধা কি? ইআরসিপি ডায়াগনস্টিক এন্ড থেরাপিউটিক রোল আছে। তোমাদেরকে বেসিক সার্জিক্যাল স্কিলের ক্লাস হয় নাই, তাই না? তো বেসিক সার্জিক্যাল স্কিলের ক্লাস তোমাদের দ্বিজেন চন্দ্র স্যার নেওয়ার কথা। উনি যদি হয়। নেন তোমাদেরকে ইআরসিপি এমআরসিপি পড়াবেন, আরো অনেকগুলোই পড়াবেন, আল্ট্রাসোনোগ্রামও বলবেন, সিটি স্ক্যানও বলবেন, এমআরআই বলবেন। তারপরে আমাদের যে কিছুক্ষণ পরে আমরা কোলেসিস্টেক্টমির কথা বলবো, সেটা এখানকার কিছু কথা আছে, ওপেন কোলেসিস্টেক্টমি, ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, এগুলোরও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলবেন, কি করব, সবকিছুই পড়ানোর মধ্যে ওনার কাছে আছে। খুব ইম্পর্টেন্ট বেসিক সার্জিক্যাল স্কিল। ইফ জন্ডিস ইজ প্রেজেন্ট আমরা ইআরসিপি করব। ইআরসিপি তে কি হয়? এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও পেনক্রিয়েটোগ্রাফি। এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও পেনক্রিয়েটোগ্রাফি আর সিপি। এন্ডোস্কোপি আমরা ক্যামেরা, মুখ দিয়ে আমরা ক্যামেরা ঢুকাই দিই, এন্ডোস্কোপি। সেই এন্ডোস্কোপিটা রেট্রোগ্রেড করছি উল্টা দিক থেকে, মানে আমরা সেকেন্ড পার্ট অফ দ্য স্টোমাক পারে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে যে ওখানে মেজর ডিউডেনাল পেপিলা, ওখানে এম্পুলা ভাটার হয়ে আমরা একটা রেডিওপেক ডাই ইনক্লুড করা হয়। সেই রেডিওপেক ডাইটা আমাদের biliary চ্যানেলটা ভিজুয়ালাইজ করে, তখন সেটা আমরা একটা ইমেজের মাধ্যমে দেখতে পারি। কোলাঞ্জিও পেনক্রিয়েটোগ্রাফি, প্যানক্রিয়াস এবং biliary চ্যানেল সব দেখা যায়। সেখানে আমরা ইসিপি করলে স্টোন আছে কিনা দেখতে পারবো, কোনো লাম্প টিউমার আছে কিনা দেখতে পারবো, এবং পেশেন্টের যদি জন্ডিস থাকে আমরা সেখানে আমরা ইআরসিপি করে স্টোন রিমুভ করতে পারি, অথবা স্টোন রিমুভ করতে না পারলে একটা স্ট্যান্ড দিয়ে আসতে, মানে একটা ড্রেনেজ পাইপ দিয়ে আসতে পারি, যাতে বাইলটা পাস করে, ফলে পেশেন্টের জন্ডিসটা কমে যাবে। এটা হচ্ছে একটা থেরাপি, ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক রোল। এটা বিদেশের সব জায়গাতেই করা হয়, ঢাকাতেও এখন করা হয়, রংপুরে চেষ্টা করা হয়েছে, এখনো সফলভাবে হয় নাই, দিনাজপুরে নাই ইআরসিপি। নেক্সট স্লাইড। ট্রিটমেন্ট অফ এগুর, আমরা পড়লাম এগুর কোলেসিস্টাইটিস এর ক্লিনিক্যাল ফিচার্স, কমপ্লিকেশন, ইনভেস্টিগেশন। এখন ট্রিটমেন্ট কি করব? নেক্সট স্লাইড। নেক্সট দেখো, কনজারভেটিভ ট্রিটমেন্টের 4টা প্রিন্সিপাল আছে, 4 প্রিন্সিপালস অফ কনজারভেটিভ ট্রিটমেন্ট। তো পেশেন্টের আমরা একুট কোলেসিস্টাইটিস আছে, একুট কোলেসিস্টাইটিস আবার 2 রকম, আমরা এখানে বলি নাই, যে ক্যালকুলাস কোলেসিস্টাইটিস, স্টোন থাকলে আমরা বলছি ক্যালকুলাস কোলেসিস্টাইটিস, আবার স্টোন নাই এই ক্যালকুলাস কোলেসিস্টাইটিস। আমরা আলোচনা করতেছি গলস্টোন নিয়ে, তার মানে এগুলো সবই ক্যালকুলাস কোলেসিস্টাইটিস নিয়ে আমরা আলোচনা করছি। তো ক্যালকুলাস কোলেসিস্টাইটিস, এখন গলস্টোন হয়েছে, করবো স্টোন বের করে ফেলবো, গল ব্লাডার কেটে ফেলবো, দ্যাট ইজ কল্ড কোলেসিস্টেক্টমি। ওটা হচ্ছে অপারেটিভ ম্যানেজমেন্ট। আর আমরা অপারেটিভ ম্যানেজ না করে কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে পারি। কনজারভেটিভ ট্রিটমেন্ট, যে অপারেশন করছি না, পেশেন্টকে আমরা ওষুধ দিচ্ছি, প্রেসক্রিপশন করছি, পেশেন্টকে আমরা ইভালুয়েট করছি, আমাদের সামনে রেখে বা হসপিটালে ভর্তি রেখে ট্রিটমেন্ট করছি। কখন করি? পেশেন্ট যখন সিভিয়ার পেইন নিয়ে আসবে, পেশেন্ট যখন অপারেশনের জন্য ফিট না, সার্জন যখন কম্পিটেন্ট না, পেশেন্ট লেট প্রেজেন্ট করে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করব। 4 প্রিন্সিপাল। নাথিং পার ওরাল, পেশেন্টকে কোনো কিছু খেতে দেব না। আইভি ফ্লুইড কতক্ষণ দিব? আনটিল পেইন সাবসাইড। অ্যানালজেসিক, নেক্সট স্লাইড। হ্যাঁ বলো। এইখানে এই যে 4টা প্রিন্সিপাল আছে কনজারভেটিভ ট্রিটমেন্টের, 4 প্রিন্সিপাল। আবার দেখো, নাথিং পার ওরাল এন্ড আইভি ফ্লুইড, অ্যানালজেসিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, বইয়ে আছে তোমাদের সেফুরোক্সিম দেওয়া, ইনজেকশন সেফুরোক্সিম দেবো, গ্রাম নেগেটিভ অর্গানিজম দ্বারা হয় এখানে, কারণে আমরা গ্রাম নেগেটিভ অর্গানিজম থাকে, গ্রাম নেগেটিভ অর্গানিজম কভারেজ করবো, সেফুরোক্সিম দেবো, সেফুরোক্সিম এবং জেন্টামাইসিন। আমরা সেফট্রাইকজন ইউজ করি, আমরা মেরোপেনাম ইউজ করি। পেশেন্টের কন্ডিশনের উপরে আমরা ট্রিটমেন্ট দিই। পেশেন্ট যদি সিভিয়ার কন্ডিশন নিয়ে আসে তখন আমরা দেখা যাবে যে মেরোপেনামও ইউজ করি, মেরোপেনাম।
আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট। তোমরা দেখো 1 নম্বর পয়েন্ট, এটা মনে রাখবা, নাথিং পার ওরাল, আইভি ফ্লুইড, অ্যানালজেসিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এটা শুধুমাত্র একুট কোলোসিস্টাইটিস এর কনজারভেটিভ ট্রিটমেন্ট না, এটা একুট অ্যাবডোমেনের কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে আছে। একুট অ্যাপেন্ডিসাইটিস, পারফোরেশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যখনই আসবে পেশেন্ট, তখন আমরা নাথিং পার ওরাল, আর একটা এখানে লেখা নাই, এনজি নেজোগ্যাস্ট্রিক সাকশন, এনজি সাকশন, নাকে আমরা একটা নল দিয়ে তার স্টোমাক কন্টেন্টটা বের করে নিয়ে আসি, আইভি ফ্লুইড, অ্যানালজেসিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এতটুকু মাথায় রাখতে হবে সব জায়গাতে একুট অ্যাবডোমেনের ম্যানেজমেন্ট। এখন একটা পয়েন্ট হলো 4 সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট। মানে কি, আমি কি পেশেন্টের নাম্বার 1 2 3 ট্রিটমেন্ট দিয়ে বাড়ি ছেড়ে দেবো? না, পেশেন্ট তো আমার কাছে আসছে সন্দেহজনক ভাবে, আমরা নাথিং পার ওরাল করলাম, অ্যানালজেসিক দিলাম, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিলাম, পেশেন্টের পেইন সাবসাইড করলো, পেশেন্টের ফিভার সাবসাইড করলো, পেশেন্ট ইমপ্রুভ করলো, তখন আমরা কি করব? তখন পেশেন্টের ইভ্যালুয়েশনে তো আমরা গেছি, আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখলাম, তখন পেশেন্টকে আমরা সাধারণত বলি, আপনার যদি ভালো থাকে, পেশেন্ট ইমপ্রুভ করে, 1.5 মাস পরে আসেন, 2 মাস পরে আসেন, আমরা কোলেসিস্টেমি করব। যদি পেশেন্টের ইমপ্রুভ না হয়, কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলাম, পেশেন্টের পেইন কমলো না, ফিভার কমলো না, বেড়ে গেল, তখন কি আমরা এগুলো চালাতেই থাকবো? না। নেক্সট স্লাইড। এই সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্টের কি কি ছিল দেখো। ইফ ইনফ্লামেশন সাবসাইড, ইনফ্লামেশন যদি সাবসাইড করে, তাহলে মুখে খাবার দিব, ওরাল ফ্লুইড রিইনস্টেট করব, তারপরে রেগুলার ডায়েট দিব, ডায়াগনোসিস কনফার্ম করব আলট্রাসোনোগ্রাম দ্বারা উইদিন 12 to 24 আওয়ার, লেট করা যাবে না। পেশেন্টের জন্ডিস থাকলে ইআরসিপি করব, ডায়াগনস্টিক ডাইলেমা থাকলে সিটি স্ক্যান করব। আমরা কিন্তু আগে বলেছি, আমরা ইনভেস্টিগেশনে বলেছি, ইফ জন্ডিস ইজ প্রেজেন্ট ইআরসিপি, ইফ ডায়াগনস্টিক ডাইলেমা সিটি স্ক্যান। কিন্তু আমাদের এখানে এটা রেয়ারলি করা হয়। এটা ইন্টারন্যাশনাল প্রটোকল, যে পেশেন্টের ওই অবস্থাতে পেশেন্টের জন্ডিস থাকলে ওরা ইআরসিপি করে আইদার স্টোন বের করে দেবে, স্ট্যান্ড দিয়ে আসবে। নেক্সট স্লাইড। Conservative treatment is abandoned if the pain and tenderness increase. Conservative treatment নিষিদ্ধ যদি ব্যথা বাড়ে, তখন আমরা কি যাব? ইমার্জেন্সি ইমার্জেন্সি কোলেসিস্টেক্টমি, ইমার্জেন্সি প্রসিডিউরে যাব। ইমার্জেন্সি প্রসিডিউর কি সেটা আছে, কিছু পয়েন্ট আছে। নেক্সট স্লাইড। এখানে কিছু কথা আছে, কিছু কঠিন কথা আছে। অপারেটিভ ট্রিটমেন্ট, তোমরা কি জানবা যে গলস্টোন হয়েছে, কোলেলিথিয়াসিস, কি চিকিৎসা দিব, মানে কি অপারেশন করব, নেম অফ অপারেশন, এগুলো কিছুই বলবা না, ABCD কিছুই বলবা না। কি বলবা? কোলেসিস্টেক্টমি, একটাই শব্দ, কোলেসিস্টেক্টমি বলবা। তখন তোমাকে কোশ্চেন করবে, কোলেসিস্টেক্টমি কয় রকম, কি কিভাবে করতে পারি, ওপেন কোলেসিস্টেক্টমি, ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। এখন দেখো ইম্পর্টেন্ট কথা, আগের স্লাইডে আমরা বলেছিলাম পেশেন্টের ম্যানেজমেন্টে, কনজারভেটিভ ট্রিটমেন্টে সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট, সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্টে বলেছিলাম আমরা পেশেন্টকে মুখে খাবার দেব, পেশেন্টের আলট্রাসাউন্ড বাড়ি যাবে, বাড়ি যাওয়ার সময় কি পরামর্শ দিব? ডি, ABCD, আমাদের যে ডি আছে সেই ডিটাকে দিব আমরা ইন্টারভ্যাল কোলেসিস্টেক্টমি বা ডিলেড কোলেসিস্টেক্টমি, যে পেশেন্টকে অ্যাডভাইস করব আপনি 6 সপ্তাহ পরে আসেন, দ্যাট ইজ ইন্টারভ্যাল কোলেসিস্টেক্টমি। আর যদি পেশেন্ট পেইন এবং সাবসেট ইমপ্রুভ করার পরে আমরা ওই সিটিং এ অপারেশন করতে চাই, আর্লি কোলেসিস্টেক্টমি। সি, আফটার ইমপ্রুভমেন্ট অন কনজারভেটিভ ট্রিটমেন্ট, কনফার্মেশন অফ ডায়াগনোসিস, আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখলাম কোলেলিথিয়াসিস আছে, পেশেন্ট ইমপ্রুভ করছে, তাহলে আমরা নেক্সট অ্যাভেলেবল ওটি লিস্টে পেশেন্টটাকে রাখবো উইথিন ফার্স্ট উইক, আর্লি কোলেসিস্টেক্টমি। আর যদি আমরা এই কনজারভেটিভ ট্রিটমেন্ট না দেই, পেশেন্ট আসলো, আমাদের ডায়াগনোসিস করা আছে, পেশেন্ট সিভিয়ার পেইন নিয়ে আসলো, আলট্রাসোনোগ্রাম নিয়ে আসছে, আমরা সাথে সাথে করব ইমার্জেন্সি কোলেসিস্টেক্টমি। বি, আমি উল্টা থেকে আসতেছি, বি ইমার্জেন্সি কোলেসিস্টেক্টমি। এখন পেশেন্ট সিভিয়ার কোলেসিস্টাইটিস নিয়ে আসছে,
কিন্তু পেশেন্ট দেওয়া যাচ্ছে না। 90 বছর বয়স, পেশেন্টের হার্ট ডিজিজ আছে, পেশেন্টের রেসপিরেটরি প্রবলেম আছে, তখন এই পেশেন্টের অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে না। তখন আমরা পারকিউটেনিয়াস কোলেসিস্টোস্টমি করব, আল্ট্রাসোনোগ্রাম গাইডেড পারকিউটেনিয়াস কোলেসিস্টোস্টমি। পেশেন্টের এমপাইমা গলব্লাডারও এটা ট্রিটমেন্ট করা যেতে পারে। তাহলে আমরা উল্টা দিক থেকে এসেছিলাম, এখন আবার সিরিয়ালে আসো। অপারেটিভ ট্রিটমেন্ট, পারকিউটেনিয়াস কোলেসিস্টেক্টমি না, কোলেসিস্টোস্টমি মানে exterior cholecystostomy, emergency cholecystectomy, early cholecystectomy, interval cholecystectomy। তাহলে আমরা একুট কোলেসিস্টাইটিস এর ট্রিটমেন্টে পেলাম কনজারভেটিভ ট্রিটমেন্ট এন্ড অপারেটিভ ট্রিটমেন্ট, কনজারভেটিভ ট্রিটমেন্ট এন্ড অপারেটিভ ট্রিটমেন্ট। নেক্সট স্লাইড। এখন অপারেশন করা অবস্থায় কি কি কমপ্লিকেশন হতে পারে? যে কোনো অপারেশনে কমপ্লিকেশন হতে পারে। যে অ্যানেস্থেসিয়া দেওয়া হলে লোকাল অ্যানেস্থেসিয়া, রিজিওনাল, জেনারেল অ্যানেস্থেসিয়া, যে কোনো আমরা তোমরা একটা ক্লাস আমাদের সময় অ্যানেস্থেটিক হ্যাজার্ড মানে আমি যে পেটের ভিতরে ঢুকবো, অ্যাক্সেস করব, এই ঢুকার সময় কমপ্লিকেশন হতে পারে, এটাকে আমরা বলছি অ্যাক্সেস কমপ্লিকেশন। সাধারণত এটা ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমির জন্য বলা হয়। অ্যাক্সেস ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমির সময় পোর্ট আমরা যে ইউজ করি, পোর্ট ঢুকাই, পোর্ট তৈরি করি আমরা যখন ট্রকার এবং ক্যানুলা ইউজ করি, সেই সময় ভিসেরাল ইনজুরি হতে পারে, ব্লাডার ইনজুরি হতে পারে, ইন্টেস্টাইন ইনজুরি হতে পারে, এটাকে আমরা বলছি অ্যাক্সেস কমপ্লিকেশন। নাম্বার 2, ইন্ট্রা অপারেটিভ পারফোরেশন অফ গল ব্লাডার। আমরা অপারেশন করার সময় গল ব্লাডার আমাদের কারণে আয়াট্রোজেনি গল ব্লাডার ফুটা হয়ে গেল, there is intraoperative perforation of gallbladder. Hemorrhage, ছোটখাটো hemorrhage হবে, ব্লিডিং তো হবে, that is not the complication. Hemorrhage from major vessel, hemorrhage from gallbladder bed হতে পারে, ট্রকার সাইড থেকে হতে পারে। এই হিমোরেজটা হলো কমপ্লিকেশন। এর মধ্যে মেজর ভেসেল যদি কমপ্লিকেশন হয় তাহলে সেটা ডেঞ্জারাস। তখন আমরা ল্যাপারোস্কোপি করার সময় যদি মনে হয় যে মেজর ভেসেল থেকে ব্লিডিং হচ্ছে, তখন আমাদেরকে সাথে সাথে ইমিডিয়েটলি কনভার্সন ল্যাপারোস্কোপি টু ওপেন যেতে হবে, ল্যাপারোটমি করতে হবে। আয়াট্রোজেনিক বাইলেক ইনজুরি, এটা পুয়ার ডিসেকশনের কারণে হতে পারে, অথবা পেশেন্টের অ্যানাটমিটাই খারাপ ছিল, সেটা আমরা বলি ডিফিকাল্ট অ্যানাটমি। অ্যানাটমিক্যাল কোনো ম্যালফরমেশন ছিল, যে সিস্টিক ডাক ঠিক মতো ছিল না, খুব শর্ট সিস্টিক ডাক, ওয়াইড সিস্টিক ডাক, সিস্টিক ডাক ঘুরে গেল, হ্যাঁ, ক্যাটারপিলার, ওটা তো ইয়ার মধ্যে আমরা মেজর ভেসেল ইনজুরির মধ্যে যেটা বলবো, হেমোরেজের মধ্যে একটা পয়েন্ট আছে যে নাই, আগের আমাদের স্লাইডে ছিল ক্যাটারপিলার টার্ন, হ্যাঁ, ওখানে তোমরা দেখবো যে আমাদের রাইট হেপাটিক আর্টারি ইনজুরি হতে পারে হিমোরেজের মধ্যে। মেজর ভেসেলের মধ্যে আমাদের সিস্টিক আর্টারি, তো আমরা ক্লাম্প করব, ক্লাম্প করার আগেই যদি ব্লিডিং হয় তাহলে কমপ্লিকেশন হবে। রাইট হেপাটিক আর্টারি থেকে ব্লিডিং হতে পারে, সেটাও কমপ্লিকেশন হবে, এটা মেজর ভেসেল। বাইল ডাক্ট ইনজুরি হতে পারে। আর কিছু কমপ্লিকেশন আছে বাইল ডাক্টে, স্টোন ইন দা, যদি হার্টম্যান পাউচ স্টোনটা নেক অফ দ্য গল ব্লাডার বা হার্টম্যান পাউচের স্টোনটা দীর্ঘদিন থেকে থাকে, তাহলে সে ফিস্টুলা তৈরি করতে পারে, সেক্ষেত্রেও বাইল ডাক্ট ইনজুরি আমাদের হবে, বাইল ডাক্ট ইনজুরি হওয়ার চান্স আছে। পুয়ার ডিসেকশনের কারণে হতে পারে, দ্যাট ইজ দা সার্জন ফল্ট। আর ডিফিকাল্ট অ্যানাটমির কারণে হতে পারে। তাহলে কমপ্লিকেশনস, যে কোনো কমপ্লিকেশন আসবে অপারেশনের, তোমরা ভাগ করে নিবা কমপ্লিকেশন গুলোকে। একটা হচ্ছে অ্যানেস্থেটিক হ্যাজার্ড, আর একটা হচ্ছে যে অপারেশন রিলেটেড। অপারেশন রিলেটেড আবার কমপ্লিকেশন, দেখো আমি লিখেছি পার অপারেটিভ কমপ্লিকেশন অপারেশনের সময়, আর একটা হবে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। নেক্সট স্লাইড। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, কোলাঞ্জাইটিস, আমি ওখানে কাজ করে আসছি, ওখানে ইনফ্লামেশন হলো। জন্ডিস পেশেন্টের কেন হতে পারে? জন্ডিস কোলাঞ্জাইটিসের জন্য হতে পারে, বা রেসিডুয়াল স্টোন। রেসিডিউ মানে
কোনো কিছু থেকে যাওয়া, তলানি, অবশেষ, যে আমি স্টোন বের করে নিয়ে আসছি কিন্তু কিছু স্টোন রয়ে গেছে, আমার মিস করেছি, আমি পাইনি, দ্যাট ইজ কল্ড রেসিডুয়াল স্টোন। আরেকটা শব্দ আছে রিটেইনড স্টোন অর রেসিডুয়াল স্টোন, রিকারেন্ট স্টোন। রিকারেন্ট স্টোন কাকে বলে, রেসিডুয়াল স্টোন কাকে বলে দেখবো আমরা পরে। বিলিয়ারি পেরিটোনাইটিস, বাইল যে লিকেজ হলো গলব্লাডার পারফোরেশনের কারণে হোক বা পরবর্তী হোক, পোস্ট অপারেটিভ পেশেন্ট, আমরা তখন কোনো কারণে ইনজুরি হয়ে গেছিল, আমরা খেয়াল করিনি, পরবর্তীতে বাইল লিকেজ করে পেরিটোনাইটিস হয়েছে, বিলিয়ারি পেরিটোনাইটিস। রেসিডুয়াল স্টোন একটা কমপ্লিকেশন। বিলিয়ারি ফিস্টুলা, পোর্ট সাইট ইনফেকশন, পোর্ট সাইট হার্নিয়া, পোর্ট সাইট মেটাস্টেসিস। পোর্ট সাইট ইনফেকশন হতে পারে, পোর্ট সাইট হার্নিয়া হতে পারে। পেশেন্টের যদি ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি থাকে তাহলে পোর্ট সাইট মেটাস্টেসিস হতে পারে, পোর্ট সাইট ম্যালিগন্যান্সি মেটাস্টেসিস হতে পারে। পেশেন্টের যদি কোনো কমপ্লিকেশন গুলো, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন গুলো আমার কাছে সিরিয়াস মনে হয়, কোলানজাইটিস, জন্ডিস, বিলিয়ারি পেরিটোনাইটিস, এরকম এইগুলো যদি হয় তাহলে আমাদের আর্জেন্ট ইনভেস্টিগেশনে যেতে হবে। আল্ট্রাসোনোগ্রাম করতে পারি, ইআরসিপি, স্যার এমআরসিপি। পোর্ট সাইট মানে কি? পোর্ট, এই তো পোর্ট মানে বন্দর, চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর। পোর্ট মানে পোর্ট, আমরা যে ল্যাপারোস্কোপি করব, আমাদের ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট গুলো পেটের ভিতরে আমরা ইন্ট্রোডিউস করব, তাহলে সেখানে আমাকে ফুটা করতে হবে, এই জায়গাটার নাম হলো পোর্ট। এগুলোকে আমরা বলি ল্যাপারোস্কোপিক পোর্ট। এখন এটা বলো, যেদিক দিয়ে আমরা ইনস্ট্রুমেন্টটা ঢুকাবো, আমরা এটা ওপেনের জন্য বলা হচ্ছে না, ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমির জন্য বলা হচ্ছে। এখন এই পোর্ট গুলো তো আমাদেরকে পড়তে হবে, আমাদের পোর্ট কয়টা করি, কোনটা আগে করি, এখানে কোনটার সাইজ কত, আম্বিলিকাল পোর্ট, এপিগেস্টিক পোর্ট, রাইট হাইপোকন্ড্রিয়াক পোর্ট, রাইট ইলিয়াক ফোসা পোর্ট। আমরা ইউজুয়ালি 4টা পোর্ট করি, এর মধ্যে 2টা হলো 10 মিলিমিটার পোর্ট সাইজ, 10 মিলিমিটার পোর্ট, আর 2টা হলো 5 মিলিমিটার পোর্ট। 10 মিলিমিটার পোর্টের একটা দিয়ে আম্বিলিকাল পোর্টটা আমরা করি, সেদিকে যাবে ক্যামেরা ইন্ট্রোডিউস করি আমরা, ক্যামেরা। আর এপিগেস্টিক পোর্ট দিয়ে আমরা ইনস্ট্রুমেন্ট দেই এবং সেদিক দিয়ে সাধারণত আমরা গল ব্লাডারটাকে বের করি। এই পোর্ট সাইটে ইনফেকশন, যে কোনো জায়গায় কাটা ছেঁড়া যেমন ইনফেকশন হতে পারে, তেমনি পোর্ট সাইটে ইনফেকশন হতে পারে। হার্নিয়া, পোর্ট সাইট হার্নিয়া, আমরা যে কোনো অপারেশন করি সেখানে হার্নিয়া হতে পারে, সেটাকে বলা হয় ইনসিশনাল হার্নিয়া। আমরা অপারেশন করে চলে আসলাম 6 মাস পরে বা 6 বছর পরেও পেশেন্টের হার্নিয়া হতে পারে। তোমরা হার্নিয়া অ্যানাটমি ভুলে গেছো, 5th ইয়ারে আবার হার্নিয়া পড়ার কথা, হার্নিয়া ওয়ার্ডে রুগী দেখার কথা, এক্সামিন করার কথা, কিছুই তো হচ্ছে না, সবই করোনা ভাইরাস খেয়ে ফেলছে। পোর্ট সাইট হার্নিয়া, পোর্ট সাইট মেটাস্টেসিস, এখানে আমাদের যে প্রথম কমপ্লিকেশন গুলো, কোলানজাইটিস, জন্ডিস, বিলিয়ারি পেরিটোনাইটিস, বিলিয়ারি ফিস্টুলা, এইগুলো যদি আমাদের সন্দেহ হয় তাহলে আমাদেরকে আর্জেন্ট ইনভেস্টিগেশন করতে হবে, লেট করা যাবে না। আল্ট্রাসোনোগ্রাম, ইআরসিপি, এমআরসিপি। তোমরা খবরে দেখেছিলে কি কিছুদিন আগে একজন ডাক্তার মারা গেছে কমপ্লিকেশনে? তার ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি করা হয়েছে। ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি করার সময় আমরা ওই জায়গাতে ক্লিপ ব্যবহার করি, সিস্টিক ডাক্টে ক্লিপ দিয়ে আটকে আমরা বাকি অংশ কেটে নিয়ে আসি। ওই ক্লিপটা ওনার সিস্টিক ডাক্টে না পড়ে কমন বাইল ডাক্টে পড়ে গেছে, তাহলে এটা একটা কমপ্লিকেশন ছিল। এটা সার্জনের ফল্ট, অ্যানাটমির ফল্ট আমরা জানি না। তাহলে স্যার যখনই কমন বাইল ডাক্টটা সে ক্লিপ করছে, কমন বাইল ডাক্ট বন্ধ হয়ে গেছে, তার অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করছে। অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করার জন্য আরেকজন সার্জন ইআরসিপি করছে, ওই জায়গাতে ইআরসিপি নিষিদ্ধ। ওখানে যদি সন্দেহ থাকে যে কমন বাইল ডাক্ট ক্লিপ করছে, সেখানে ইআরসিপি করা যাবে না। তো ওনারা তো বড় সার্জন, আমাদের থেকে বড় স্যার, আমাদের কারো স্যার বা স্যারের স্যার,
ইআরসিপি করার সময় উনি বাইল ডাক্ট ইনজুরি করছে, বাইল ডাক্ট ইনজুরি হয়ে biliary লিকেজ, biliary পেরিটোনাইটিস, যে আমাদের 3 নম্বর পয়েন্ট দেখো, biliary পেরিটোনাইটিস, তাহলে biliary পেরিটোনাইটিস হয়েছে। তখন যদি ল্যাপারোটমিটা হতো দেরি না করে, ডিলে না করে, তাহলে তার সেপ্টিসেমিয়া হতো না, biliary পেরিটোনাইটিস থেকে তার সেপ্টিসেমিয়া হয়ে গেছে। 18 দিন পর তার ল্যাপারোটমি হয়েছে। ততক্ষণে অপারেশন থিয়েটার মারা গেছে। ওটা আমাদের যে আগের পয়েন্ট হলো, অ্যানাস্থেটিক হ্যাজার্ড হোক অথবা তার যে জেনারেলাইজড কন্ডিশনটা খারাপ হয়ে গেছে, ডিটারিয়েট করছে, ওইটার কারণে হোক না কেন, সে থার্ড টাইম অপারেশনের সময় প্রসিডিউর সময় মারা গেছে। তাহলে আমাদের দেখো এই স্লাইডে সবার নিচে লেখা আছে আর্জেন্ট ইনভেস্টিগেশন। আর্জেন্ট ইনভেস্টিগেশনের মধ্যে দেখো আলট্রাসোনোগ্রাম আছে, ইআরসিপি আছে, এমআরসিপি আছে। উনি যদি সেই হিসেবে যদি ইআরসিপি করে থাকে সেটা একটা, কিন্তু এই পেশেন্টের যদি কনফার্ম থেকে থাকে যে ক্লিপ করছে সিবিটিতে, তখন আর ইআরসিপি করে ওটা পার, হয়তো চেষ্টা করছে যে আমি ইআরসিপি করে একটা স্ট্যান্ড দিয়ে আসি, ক্লিপের সাইড কমপ্লিট ব্লক হয় নাই, সেটা হতে পারে, সেটাই হয়তো ভাবছিল। আমরা তো পরে আলোচনা করতেছি, আমরা তো আগের ঘটনা জানি না, পরে আলোচনা করা সহ এমনও হতে পারে ওনারা হয়তো ভাবছিল যে সিবিডিটা 50% ইআরসিপি করে আমরা তার সাইড দিয়ে আমরা এই হিসেবে করতে পারি ইআরসিপি। তারপরেও যদি লিকেজ হয় তখন ল্যাপারোটমিটা করতে হতো তাড়াতাড়ি, ল্যাপারোটমিটা ডিলেট হয়েছে, দেরি হয়েছে। নেক্সট স্লাইড। তো এটা কি ইআরসিপি স্ট্যান্ডের জন্য হয়েছে? ঘটনায় হচ্ছে তিনটি ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি, এখানে একটা কমপ্লিকেশন হয়েছে, সেই লাস্ট কমপ্লিকেশন লিকেজটা বলো। যে যেটার জন্য জেনারেলাইজ পেরিটোনাইটিস হলো লিকেজের কারণে, ওটা কি ইআরসিপি করতে গিয়ে স্টেন্ট দিয়ে? জেনারেলাইজ পেরিটোনাইটিস যেটা হলো, পেরিটোনাইটিস মানে কি? ইনফ্লামেশন অফ দ্য পেরিটোনিয়াম। ওর ওখানে কোনো ইনফেকশন থাকতে হবে, একটা বাস্ট অ্যাপেন্ডিক্স, সেখান থেকে পেরিটোনাইটিস হবে জেনারেলাইজ পেরিটোনাইটিস। যে কোনো ইন্টেস্টাইন থেকে আমার কোনো কিছু লিকেজ হলে জেনারেলাইজ পেরিটোনাইটিস হবে। আর বাইল ডাক্ট থেকে কোনো কিছু লিকেজ হলে, বাইল যদি আসে তাইলেও জেনারেলাইজ পেরিটোনাইটিস হবে। তার যখন ইআরসিপি করতে গেছে, যখন ওখানে হচ্ছিল না, স্ট্যান্ড দিতে পারছিল না, তখন বাইল ডাক্ট ইনজুরি হয়েছে। ইআরসিপি করার সময় বাইল ডাক্ট ইনজুরি হয়েছে। বাইল ডাক্ট ইনজুরি হলে সেই দিক দিয়ে লিকেজ হবে, biliary peritonitis হবে, biliary peritonitis থেকে জেনারেলাইজ পেরিটোনাইটিস হয়েছে। কোলেসিস্টেক্টমি। এখন তোমাকে প্রথমে যে আমি বলেছি অনেকগুলো নাম আমরা বলেছি, যে আমরা কোলেসিস্টাইটিস, একুট কোলেসিস্টাইটিসের ট্রিটমেন্ট আমরা বলেছি কনজারভেটিভ ট্রিটমেন্ট, অপারেটিভ ট্রিটমেন্ট। কনজারভেটিভ ট্রিটমেন্টে বলছি আমরা 4 প্রিন্সিপাল, অপারেটিভ ট্রিটমেন্টে আমরা বলছি ABCD। ABCD বলছি ইমার্জেন্সি কোলেসিস্টোস্টমি, ইমার্জেন্সি কোলেসিস্টেক্টমি, আর্লি কোলেসিস্টেক্টমি, ইন্টারভেল কোলেসিস্টেক্টমি। কিন্তু তোমরা প্রথমে ভাইবা বোর্ডের জন্য কি বলবা, যে কোলেলিথিয়াসিস হচ্ছে কি ট্রিটমেন্ট, স্যার কোলেসিস্টেক্টমি করব। কি কোলেসিস্টেক্টমি করব? এখানে পয়েন্ট দেওয়া আছে দুটা, ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি, ওপেন কোলেসিস্টেক্টমি, দুটা পদ্ধতি আছে, আমরা যে কোনো একটা করব। এখানে আবার 4টা করে নাম দেওয়া আছে, এগুলো তোমরা এখন ভুলে যাও, অনেকগুলো কথা লেখা আছে, এগুলো আর পড়িও না। ওকে, এই স্লাইডে কোলেসিস্টেক্টমি লেখা দুটা শব্দ পড়বা, ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, ওপেন কোলেসিস্টেক্টমি। প্রত্যেকটার পিছনে 4টা করে লেখা আছে, এটা পড়ার প্রয়োজন নাই। নেক্সট স্লাইড। আচ্ছা, আমরা তো এতক্ষণ ট্রিটমেন্ট বললাম, এই ট্রিটমেন্ট গুলো এখানে সামারাইজ করা হলো, ট্রিটমেন্ট গুলো সামারাইজ করা হলো, যে কোলেলিথিয়াসিস হলে আমরা কি করতে পারি। একটা কোলেলিথিয়াসিস, স্টোন ইন দ্য গল ব্লাডার, আমাকে স্টোন বের করতে হবে, সেই স্টোন আমরা কি কি ভাবে বের করতে পারি, অনেকগুলো কথা আছে। তোমরা 1 এবং 2 পড়বা, বাকিটা ভুলে যাও। ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, ওপেন কোলেসিস্টেক্টমি, বাকিগুলো অনেকগুলো 10টা পয়েন্ট আছে, পড়ার প্রয়োজনে। তবে 10 নম্বরটা পড়তে পারো। 10 নম্বর মেডিসিন ওলারা প্র্যাকটিস করে ওরাল বাইল সল্ট থেরাপি, যে গলে মানে হোমিও ওষুধের মতো বাইল সল্টকে গলায় নিয়ে বের করে আসবে। হ্যাঁ, ওরাল বাইল সল্ট থেরাপি, চ্যানোডি অক্সিকোলিক অ্যাসিড এবং আরসিডি অক্সিকোলিক অ্যাসিড।
নেক্সট স্লাইড। এই স্লাইডটা দেখে বড় দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখন আমরা ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি, ওপেন কোলোসিস্টেক্টমি করি, সবার ল্যাপারোস্কোপি করব, কিন্তু কার করব না? পেশেন্ট চাচ্ছে ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি করতে, আমি করব না, করা যাবে না। পেশেন্টকে বুঝাইতে হবে এটা করা ল্যাপারোস্কোপি করা যাবে, এটা ওপেন করতে হবে। এই ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি করার কন্ট্রা ইন্ডিকেশন আছে, অ্যাবসোলুট কন্ট্রা ইন্ডিকেশন, রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন। রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশনটা আমরা সার্জন চিন্তা করবে, হ্যাঁ আমি করতে পারি, রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন হলেও করা যায়। অ্যাবসোলুট কন্ট্রা ইন্ডিকেশন এটা বইয়ের ভাষা। সাসপেক্টেড গল ব্লাডার ম্যালিগন্যান্সি, ওকে তো কখনোই আমরা ল্যাপারোস্কোপি করব না, আমরা ওপেন করব, সেখানে আমাদের এক্সসিশন বেশি হবে, আমাদের বায়োপসি নিতে হবে, অনেকগুলো ব্যাপার আছে, লিম্ফ নোড নিতে হবে। সাসপেক্টেড গল ব্লাডার ম্যালিগন্যান্সি, আনকন্ট্রোলড কোয়াগুলোপ্যাথি, পেশেন্টের ব্লিডিং ডিসঅর্ডার আছে, কন্ট্রোল করা হয় নাই, যদি কন্ট্রোল করা হয় তাহলে করা যাবে, আর যদি কন্ট্রোল না হয় তাহলে করা যাবে না। আনকন্ট্রোল শুধু কোয়াগুলোপ্যাথি বললে হবে না, আনকন্ট্রোল কোয়াগুলোপ্যাথি। থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সিতে তো ল্যাপারোস্কোপি করার জায়গাই নাই, ইউটেরাস তো উপরে উঠে চলে আসছে, এপিগ্যাস্ট্রিক রিজনে, আম্বিলিকাসের উপরে চলে আসছে থার্ড ট্রাইমেস্টারে, ওখানে কিভাবে আমরা করব? এম্পায়ামা গল ব্লাডার, এখানে এইটা মনে রাখো, এম্পায়ামা গল ব্লাডারে কোনো সার্জন আছে, তারা খুব এক্সপার্ট সার্জন, তারা বলে না আমরা তো এম্পায়ামা গল ব্লাডারও ল্যাপারোস্কোপি করি। হ্যাঁ করতে পারেন এম্পায়ামা গল ব্লাডারে, ওই লেখা আছে এটা কন্ট্রাইন্ডিকেশন। গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস, গল ব্লাডার পারফোরেশন হয়ে গেছে, ও তো পেরিটোনিয়াস হয়ে গেছে, ওখানে তো আমাকে পেরিটোনিয়াল টয়লেটিং করতে হবে, এটা নতুন শব্দ, পেরিটোনিয়াল টয়লেটিং। টয়লেট তো আমাদের বাসায় আছে রুমের সাথে, এই টয়লেট না, পেরিটোনিয়াল টয়লেটিং। পেরিটোনিয়ামে যদি কোনো ইনফেকশন থাকে, ওই যে আমরা যেটা বলেছিলাম জেনারেলাইজড পেরিটোনিয়াইটিস, সেখানে থাকলে আমাদেরকে পুরো পেরিটোনিয়ামটাকে নরমাল স্যালাইন দিয়ে ইরিগেশন করে ওয়াশ করতে হয়, দ্যাট ইজ কল্ড পেরিটোনিয়াল টয়লেটিং। তাহলে গলব্লাডার পারফোরেশন হলেও আমাদেরকে ওপেন করতে হবে, ল্যাপারোটমি করতে হবে। সিভিয়ার কোমরবিড ডিজিজ, হাই রিস্ক ফর জিএ, অথবা তার অন্য কোনো হাই রিস্ক আছে যে তাকে নিউমোপেরিটোনিয়াম করা যাবে না। তাহলে নিউমোপেরিটোনিয়াম শব্দটা আমরা একটু আগে বলেছিলাম। কোলেসিস্টাইটিসের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আমরা বলেছিলাম পারফোরেশন হতে পারে। পারফোরেশন আমরা এক্সরেতে পাবো কিভাবে, কি সাইন পাবো? নিউমোপেরিটোনিয়াম। আর এখানে আমরা বললাম আমরা নিউমোপেরিটোনিয়াম করি। আমরা যখন ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি করি তখন আমরা ইনস্ট্রুমেন্ট গুলো যে ইন্ট্রোডিউস করি, তার যে জায়গা আমরা অপারেশন করব, যে জায়গা আছে ভিতরে তো জায়গা নাই, ইন্টেস্টাইন, তখন আমরা ভিতরে নিউমোপেরিটোনিয়াম করে অ্যাবডোমেন ওয়ালটাকে ফুলায় ওখানে জায়গা করি। আমরা এই নিউমোপেরিটোনিয়াম করতে কি ব্যবহার করি? কার্বন ডাইঅক্সাইড। আমরা অক্সিজেন ব্যবহার, নাইট্রোজেন ব্যবহারে প্রবলেম আছে, গ্লুকোজ অনেক। কার্বন ডাইঅক্সাইড আমাদের এখানে ফিজিওলজিক্যাল গ্যাস, কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরের মধ্যে আছে, হ্যাঁ, কার্বনিক অ্যাসিড, বাইকার্বনেট, এটাতে কার্বন ডাইঅক্সাইড আমাদের খুব দ্রুতই সে রিঅ্যাবজর্ব হয়ে রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে বের হয়ে যায়, হয় না। আর এটা ইনার্ট গ্যাস, কার্বন ডাইঅক্সাইড ইনার্ট গ্যাস, থার্মিক তখন সে আগুন ধরাবে না। এই কারণে আমরা ল্যাপারোস্কোপিক পোর্ট কয়টা ব্যবহার লাগবে? নেক্সট জি স্যার, ক্লিনিক্যাল ক্লাস আছে 3 ব্যাচের স্যার। অর্ডার আছে? জি স্যার। অর্ডার 5 মিনিট পর। জি স্যার। আচ্ছা, অ্যাবসলিউট আমরা দেখি, দ্রুত চাই, এই দুটো স্লাইড করে শেষ করে দেব। সাসপেক্টেড গলব্লাডার ম্যালিগন্যান্সি, আনকন্ট্রোলড কোয়াগুলেশন, থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি, এম্পায়ামা গলব্লাডার, গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস, গলব্লাডার পারফোরেশন। নেক্সট স্লাইড, সিভিয়ার কোমরবিডিটিস। নেক্সট স্লাইড, দ্য রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, ইন্ট্রাপেরিটোনিয়াল অ্যাডহেশন। তার আগে কোনো অপশন ছিল, প্রিভিয়াস সার্জারি ছিল, ইন্ট্রাপেরিটোনিয়াল অ্যাডহেশন, এটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, সার্জন কম্পিটেন্ট করতে পারবে। কোয়াগুলোপ্যাথি, এটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, আমরা কন্ট্রোল করতে পারবো। সিরোসিস লিভার এন্ড
কোলেডোকোলিথিয়াস, এটাও রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। আমরা কোলেডোকোলিথিয়াসিস থাকলে আমরা সাধারণত চাই একবারে ল্যাপারোস্কোপি করে একসাথে, কিন্তু এটা ইন্টারন্যাশনাল প্রোটোকল না। ইন্টারন্যাশনাল প্রোটোকলে ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি করবে, ইআরসিপি করে সিবি স্টোন বেরোবে, বা ওপেন করবে না যদি না কোনো কমপ্লিকেশন হয়। নেক্সট স্লাইডে কি আছে দেখি। আচ্ছা, এটা ইন্ডিকেশন আমরা যে কিছুক্ষণ আগে বললাম ল্যাপারোস্কোপ, কিন্তু পার অপারেটিভে দেখা গেল ওপেন করতে হচ্ছে। এখানে যদি আমরা পারছি না, অপারেটিং হচ্ছে ক্ষেত্রে ডেন্স ফাইব্রোসিস আমরা কাজ করতে পারছি না, সিভিয়ার অ্যাডহেশন কাজ করতে পারছি না, প্রেজেন্স ড্রম, ওই যে বললাম যে কিছুক্ষণ আগে যে সিস্টিক ডাক্ট, নেক অফ দ্য গলব্লাডার অথবা হার্টম্যান পাউচে দীর্ঘদিন থাকলে সে ওই ওয়ালটাকে ইরোড করে, মানে ইরোশন করে কমন বাইল ডাক্টের পালেশকে ইরোশন করবে, কমন বাইল ডাক্টের উপরে কমন হ্যাপাটাইটিস ইরোশন করে একটা ফিস্টুলা তৈরি করবে। এটাকে বলা হয় মিরি-জি সিনড্রোম। এটা করলে পারবো না ল্যাপারোস্কোপি। সিভিয়ার ব্লিডিং, যা পারোপারেটিভ দেখতেছি ব্লিডিং হয়ে পারে, পেশেন্ট তো আমাদেরকে বলতে পারে যে ক্ষতিপূরণ দেন, টাকা দেব না, বা যে আপনি কেন ওপেন করলেন, কেন পেট কাটলেন, আপনার সাথে আমার চুক্তি যে ল্যাপারোস্কোপি করবেন, মেশিন দিয়ে করবেন, ফুটা করে করবেন। এই কারণে কি করতে হবে, বিফোর ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি ইনফর্ম কনভার্সন, মানে আমি ল্যাপারোস্কোপি থেকে ওপেন হতে পারে পেশেন্টের জীবন বাঁচানোর জন্য, অপারেশন কমপ্লিট করার জন্য, এইটা পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে। নেক্সট স্লাইড। আমরা এগুলো পড়বো না এখন। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অফ ল্যাপারোস্কোপি আগে থেকে শুরু করব আবার। খোদা হাফেজ। একটা কোশ্চেন ছিল টেকটমি করার সময় স্যার গল ব্লাডার পুরো রিমুভ করে দিচ্ছে স্যার, আর গল ব্লাডার স্যার অনেক ডাইজেস্টিভ জুস সিক্রেট করে স্যার। তো যেসব পেশেন্টকে আমরা স্যার হচ্ছে কোলেসিস্টেক্টমি করবো স্যার, তাদের পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট বা একটা ইয়াং পেশেন্টকে যদি করি স্যার, তাহলে কি তার ডাইজেশনের সমস্যা হবে না স্যার পরবর্তীতে? ভেরি গুড কোশ্চেন। কোশ্চেন ইজ ভেরি গুড। যে আমরা এটা তো আমরা ফাংশন পড়ছি ফিজিওলজিতে, ফাংশন অফ দ্য গল ব্লাডার পড়ছি, এটা রিজার্ভার হিসেবে কাজ করে, এটা কনসেন্ট্রেটর হিসেবে কাজ করে। তাহলে আমাদের কি কোথায় হবে, বাইল কোথায় রিজার্ভ হবে? কোলেসিস্টেক্টমি করার পরে তার পুরা biliary চ্যানেল কিছুটা ডাইলেট হয়ে যায়, কিছুটা কমন বাইল ডাক্ট সহ, এবং তারা অ্যাডাপ্টেশন করে এবং রিজার্ভ করে, যতটুকু প্রয়োজন ততটুকু রিজার্ভ করে ফেলে, কোনো অসুবিধা হয় না। তবে ইমিডিয়েটলি আমরা পেশেন্টকে বলি অপারেশনের পর যে অল্প অল্প খাবেন, একেবারে বেশি খাবেন না, আর চর্বি জাতীয় খাবার কম খাবেন, এগুলো একটু আমরা বলে দিই। পরবর্তীতে অসুবিধা হয় না। এটা ইমিডিয়েট পোস্ট অপারেটিভ প্রথম কিছু দিনে 1 মাস 2 মাস এটা প্রয়োজন হয়, পরে কিন্তু প্রয়োজন আর হয় না, ওটা বডি অ্যাডাপ্ট করে নেয়। ওকে, খুদা হাফেজ। Recording stopped.